Ramadan, welcome holy month Ramadan, ahlan Ramadan. আচ্ছা, বাংলাদেশে তো শিক্ষাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। আমি রমাদানের আগেই আমরা দেখেছি যে জিপিএ 5 পেয়েছে কয়েক লক্ষ ছাত্রছাত্রী। রাইট, এ থেকে বোঝা যাচ্ছে যে শিক্ষা ভালোই হওয়ার কথা। তাহলে অনেক শিক্ষা হচ্ছে আসলে। সো এই ব্যাপারে আমাদের কিউরিয়াসিটি হতে পারে যে আসলে ইসলাম শিক্ষা নিয়ে কি বলে। রাইট, মানে একটা তো আমরা সবসময় শুনে আসছি শিক্ষা অর্জন করতে হলে চীন পর্যন্ত যেও, তো সেটা প্রবাবলি ইন রিয়ালিটি সেটা আসলে হাদিস না, আসলে এটা আসলে একটা জাল হাদিস, যদিও এটার অর্থের সাথে আমাদের কোনো বিরোধ নেই যে জ্ঞান অর্জন করার জন্য দরকার হলে সুদূর চীন দেশ কেন, যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে যেখান থেকে জ্ঞানটা অর্জন করা যাবে, এটার সাথে কোনো বিরোধ নেই। তবে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটা তার নামে চালিয়ে দেওয়া হয়েছে। দেন এগেন মানে শিক্ষার উপর জোর দিয়ে অনেক হাদিস এসেছে, যার মাঝে সবচেয়ে মনে হয় প্রমিনেন্ট যে হাদিস সেটা হচ্ছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলম ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এবং এখানে মুসলিম বলতে মুসলিম নর এবং নারী অর্থাৎ পুরুষ এবং মহিলার সবার কথা বোঝানো হচ্ছে, যে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ নলেজ সবার থাকতে হবে। রাইট, এই নর এবং নারীর কথা যে বললেন, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, কারণ এই ক্ষেত্রেই হয়তো আমাদের সমাজে একটু ঘাটতি দেখা যায়। আমরা যেটা দেখি যে পার্টিকুলারলি অফকোর্স রুরাল এরিয়াতে, বাট অনেক সময় আমাদের শহরেও দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে আমরা ধরে নিই যে না, খুব বেশি পড়াশোনা না করলেও চলবে। রাইট, যদি আমি আমাদের যে জেনারেল লাইনে এডুকেশন সেটা কথা চিন্তা করি, অ্যাটলিস্ট শহরাঞ্চলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে এখন যথেষ্ট জোর দেওয়া হচ্ছে এবং সেটাকে বেশ ফলাও করে প্রচারও করা হচ্ছে, এটা আমরা দেখছি, উইচ ইজ এ গুড সাইন। ইট ইজ গুড। মাঝে মাঝে হয়তো বাড়াবাড়িও হয়ে যায়, যে কারণে আমরা অনেক সময় দেখি যে যখন ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষার ছবি দেওয়া হয়, অলওয়েজ দেখলে মনে হয়, পত্রিকায় ছবি দেখলে মনে হয় শুধুমাত্র মেয়েরাই পরীক্ষা দিচ্ছে। এটার পেছনে হয়তো একটা ভালো উদ্দেশ্য কাজ করছে, যে মেয়েদের এডুকেশনটাকে প্রচার করার বা সেটাকে প্রমোট করার একটা উদ্দেশ্য হয়তো কাজ করছে। আই হোপ সো টু, বাট ওই দিক থেকে চিন্তা করলে এটা ভালো। তবে এটা ঠিক যে এখনও গ্রামাঞ্চলে হয়তো মেয়েদের পড়াশোনার হারটা এখনও অতটা ভালো নয়। এবং এখানে আরেকটা ব্যাপার এসেই যায়, সেটা হচ্ছে যে পড়াশোনাকেও আমাদের দুই ভাগে ভাগ করা উচিত। একটা হচ্ছে আমাদের জেনারেল লাইনের যে পড়াশোনা, যেটা আমরা আমাদের ক্যারিয়ারের জন্য অথবা সেকুলার ফিল্ডে আমাদের ওয়ার্ল্ডলি ডেভেলপমেন্টের জন্য যে পড়াশোনাটা করি সেটা। আরেকটা হচ্ছে ইসলামিক পড়াশোনা। আমরা অনেক সময় ভুলে যাই বা আমাদের কালচারে হয়তো এই প্র্যাকটিসটা যদিও আস্তে আস্তে শুরু হচ্ছে, আগে খুব একটা ছিল না। সেটা হচ্ছে এই যে ইসলামিক পড়াশোনা ইন ইটসেলফ একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, অর্থাৎ ইসলামকে জানার চেষ্টা করা এবং জেনে সেটাকে মানার চেষ্টা করা। এই কালচারটাও আমাদের যে সেকুলার পড়াশোনা বা আমাদের ওয়ার্ল্ডলি পড়াশোনা, এটার পাশে উঠে আসতে হবে। একজন মুসলিম ছাত্র আমরা তাকেই বলি যে একই সাথে এই দুই পড়াশোনাকে ব্যালেন্স করে চলছে, সো মাচ সো যে সে তার ইসলামিক লাইফকে যেমন ঠিকমতো লিড করছে তার ইসলামিক নলেজের উপর বেস করে, একইভাবে সে তার ওয়ার্ল্ডলি ডেভেলপমেন্টকেও লিড করছে তার ওয়ার্ল্ডলি পড়াশোনার উপর বেস করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য বা পুরুষ মহিলার জন্য ফরজ, তখন তিনি ন্যারো সেন্সে ইসলামিক নলেজের কথা বলেছেন, কিন্তু ব্রড সেন্সে আমাদের কথা হচ্ছে এখানে আসলে কিছু ওয়ার্ল্ডলি বেনিফিশিয়াল নলেজও ঢুকে যায়। যেমনটা ইমাম আল গাজ্জালি তার ইহয়া উলুমিদ্দিন বইতে বলেছেন যে কিছু ওয়ার্ল্ডলি নলেজ যেগুলো মানুষের সামাজিকভাবে মানুষের জন্য খুব বেনিফিশিয়াল, ইভেন কোনো কোনো সেন্সে দরকার, যেটা না হলে সমাজ দাঁড়ায় না, এমন জ্ঞানকে তিনি ফরদ কিফায়া অর্থাৎ কমিউনাল অব্লিগেশন, যেটা যেই কাজ না করলে কেউ যদি না করে তাহলে পুরো সমাজ গুনার মুখোমুখি হবে, সেরকম কাজের মধ্যে ধরেছেন। যেমন সে ফর এক্সাম্পল তিনি যেসব সায়েন্সের কথা বলছেন সেগুলো হচ্ছে মেডিসিন, অ্যাকাউন্টিং, যেগুলো এই ধরনের কিছু সায়েন্স আছে। এবং আমরা এখনকার সময় তো আরও অ্যাড করতে পারি সায়েন্সের সাবজেক্টগুলো, ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলো, যেগুলো না হলে আসলে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার দাঁড়ায় না। এই ধরনের নলেজগুলো কিন্তু ব্রড সেন্সে ইসলামের যে ইলমের বা জ্ঞানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার ভেতরে ঢুকে যায়। ফরদ আইন হিসেবে নয়, অর্থাৎ ব্যক্তিগত অব্লিগেশন হিসেবে নয়, কিন্তু কমিউনাল অব্লিগেশন হিসাবে, অর্থাৎ সমাজের একাংশকে ওই জিনিসগুলো শিখতেই হবে। সো এই সেন্সে যদি আমরা নলেজকে বুঝি তাহলে এডুকেশন আসলে সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত। এবং এটা শুধুমাত্র শহরাঞ্চলে একটা গুটি কয়েক মহলের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং আমাদের পুরো দেশে
এই মেসেজটা ছড়িয়ে দিতে হবে যে বোথ ইসলামিক নলেজ, ওয়ার্ল্ডলি নলেজ আমাদের মুসলিম গোটা সমাজে সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, এরকম একটা আন্দোলন আমাদের শুরু করতে হবে। এবং একই সাথে আমরা যদি আবার আমাদের যে ইস্যুটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের দেশে পার্টিকুলারলি শিক্ষা যতটুকু আগাচ্ছে সেখানে অনেকটা ফোকাস দেওয়া হচ্ছে রেজাল্টসের উপরে, যে এই পার্টিকুলার গ্রেড বা এই পার্টিকুলার স্কোর পেলেই আপনি সাকসেসফুল হচ্ছেন এবং এটাই হচ্ছে সাফল্যের সংজ্ঞা। কিন্তু বাস্তবে আসলে দেখা যাচ্ছে যে এখান থেকে উন্নত বিশ্বে সবাই এখান থেকে আসলে দে আর মুভিং অন, তারা যাচ্ছে থিংস লাইক কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, থিংস লাইক প্রতিটা বাচ্চাই বা প্রতিটা ছাত্রই আসলে তার একটা মানে নিজস্ব প্রতিভা আছে যেটা বিকাশ করা দরকার। এবং এখানে যেমনটি হচ্ছে যে জিপিএ 5-এর যে বিষয়টা আমাদের দেশে এখন এটা একটা বড়সড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে প্রতি বছরই লক্ষ লক্ষ ছাত্র একই রেজাল্টে বের হচ্ছে এবং সবাই তারা কিন্তু হাইয়েস্ট মর্যাদাটা পাচ্ছে। এবং এখানে যে ফার্স্ট হচ্ছে, যে বেস্ট রেজাল্ট করলো, আর যে 1 লক্ষতম হচ্ছে, তাদের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। এবং এতে করে যেটা হচ্ছে আমরা খুব মানে বিগ চাঙ্কসে আমাদের তরুণ সমাজকে মানে ডিভাইড করে দিচ্ছি রাদার দেন তাদের ইন্ডিভিজুয়াল কিছু প্রতিভা বিকাশের সুযোগ। এবং এখানে মনে হয় আমাদের কাজ করার একটা সুযোগ আছে, যেখানে আমরা মানে এডুকেশনের যে কোয়ালিটি অ্যান্ড দ্য এনলাইটেনমেন্ট ইটসেলফ, যেটা আমরা আগেও কথা বলেছিলাম যে থিংস লাইক চিটিং ইন এক্সামস, আমাদের এত মানুষ হাইয়েস্ট গ্রেড পেয়ে বের হচ্ছে, লক্ষ লক্ষ ছাত্র প্রতি বছর, অথচ চিটিং ইন এক্সাম ইজ স্টিল অ্যান ইস্যু। তার মানে এথিক্সের বিষয়টা এখানে আসছে না। সো ওখানে আমরা কোয়ালিটির একটা ঘাটতি দেখতে পাচ্ছি। এবং আজহার এখানে একটা মানে খুব দুঃখজনক একটা ঘটনার আমি উল্লেখ না করে পারছি না, যে রমাদান শুরু হওয়ার আগে যখন ম্যাট্রিকের রেজাল্ট দিল, আমরা সবাই মনে একটা খবর পেয়েছিলাম যে একটা ছেলে সে আত্মহত্যা করেছে জিপিএ 5 না পাওয়ার কারণে। এবং সে একটা চিরকুট লিখে গিয়েছিল, একটা নোট রেখে গিয়েছিল। সেই নোটে সে ঢালাওভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যায় লিখেছে যে এই র্যাট রেসের মধ্যে কেন তাকে পড়তে হচ্ছে, এরকম একটা দুঃখ, অনেক দুঃখের কথা লেখা ছিল। আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম ওই লেখাটা পড়ে। এবং আমার কাছে মনে হচ্ছিল যে ছেলেটি এরকম একটা চিঠি লিখেছে তার বুদ্ধিমত্তাকে তুমি একটা সিম্পল জিপিএ নাম্বার দিয়ে জাজ করতে পারো না। তো এই ধরনের কত মেধাবী ছেলে, সত্যিকার অর্থে মেধাবী ছেলে, যাদের মেধা আমরা আসলে জিপিএ নাম্বার দিয়ে যাচাই করতে পারি না, এদেরকে আমরা একটা অসম্ভব কঠিন একটা ইঁদুর দৌড়ের মাঝে ফেলে দিয়েছি, অবিবেচকের মতো। এটা থেকে উঠে আসা দরকার। এই জিপিএ সিস্টেম, এটার হয়তো একটা ভালো উদ্দেশ্য আছে, কিন্তু এটা মনে হয় এখন পারপাসটাকেই ডিফিট করা শুরু করেছে। জ্ঞানের মূল উদ্দেশ্য এটা নয় যে মানুষের সাথে ফাইট করবে একটা পার্টিকুলার পজিশন পাওয়ার জন্য। ক্লাসে যদি 50টা ছাত্র থাকে, সবাই ফার্স্ট হতে পারবে না, একজনকে 50তম হতেই হবে। এবং এইটাই অ্যাকচুয়ালি মানে ন্যাচারালি কমন সেন্স এটাই বলছে। এবং আপনি কোনো পার্টিকুলার প্যারেন্টস তার বাচ্চাকে ফোর্স করতে পারে না যে তোমাকেই সেই ফার্স্ট বয়টা হতে হবে, কারণ তাকে বুঝতে হবে, এই প্যারেন্টসকে বুঝতে হবে যে হোয়াট এভার দ্য মেরিট অফ দ্য চাইল্ড ইজ, আলটিমেটলি যদি একদম সাদা মাথায় চিন্তা করি এবং 50টা ছেলেকে যদি আমরা একই গ্রেডের চিন্তা করি, হয় না, তারপরেও ফর লজিক সেক আমরা যদি চিন্তা করি 50টা ছেলে, তাহলে একটা ছেলের ফার্স্ট হওয়ার চান্স হচ্ছে 1/50, তাই না? সো কেন আমরা এটা করি? ইভেন যে বাবা মারা বাচ্চাকে জিপিএ 5 পাওয়ার জন্য, জিপিএ অথবা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য এত চাপাচাপি করছেন, এই প্যারেন্টসরা সবাই কি তাদের নিজেদের ছাত্র জীবনে সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড হতেন? ইভেন তাদের চাকরি জীবনে কি তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছেন? সো যেই ইঁদুর দৌড়ে তারা নিজেরা জিততে পারেন না, যেই স্ট্যান্ডার্ড তারা নিজেদের উপর অ্যাপ্লাই করতে পারেন না, তাদের ছোট বাচ্চা যে কিনা এত দায়িত্ব নিতে শেখেনি, এখনও অ্যাডাল্টই হয়নি, তার উপর আপনি এরকম একটা অমানসিক একটা দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন, জাস্ট ভবিষ্যতের কিছু কাল্পনিক ভয়কে মাথায় এনে। এটা খুবই ইনহিউম্যান। সো আমরা দেখতে পাচ্ছি দেন বেশ কয়েকটা খাতে কাজ করার আছে। একটা হচ্ছে দ্য ব্যালেন্স অফ ইসলামিক স্টাডিজ অ্যান্ড আমাদের যেটা ওয়ার্ল্ডলি স্টাডিজ। আপনি যেটা বললেন, যাদের ইসলামিক স্টাডিজ স্পেশালিস্ট হবার, তারা সেখানে বেশি ফোকাস করবে, বাট তারাও ওয়ার্ল্ডলি স্টাডিজ তো কিছু করা লাগবেই টু মেক দ্য নলেজ রেলেভেন্ট, অ্যান্ড অন্যরা পুরোপুরি ওয়ার্ল্ডলি স্টাডিজে না ঢুকে যাওয়া, সেই ব্যালেন্সটা। এবং অন্যদিকে কোয়ালিটি
এবং যে রেজাল্টস, এটার একটা ব্যালেন্স, যে অ্যাসেসমেন্ট তো দরকার হবেই, নো ডাউট আমাদের জানতে হবে একটা ওয়েতে, বাট তাই বলে এইভাবে কমপ্লিটলি অ্যাসেসমেন্ট বেসড কোয়ালিটির একটা ইয়ে হচ্ছে। এবং আরেকটা যেটা অফকোর্স যে ইস্যুটা বারবার উঠে আসে, যে আমাদের ফিমেলদেরকে এম্পাওয়ার করা, যেটা নিয়ে কথা হচ্ছে, বাট পার্টিকুলারলি আই থিঙ্ক ইসলামিক স্টাডিজের ক্ষেত্রেও উই নিড মেনি মোর আলিমাজ কামিং আপ অ্যাজ ওয়েল, ইনশাআল্লাহ। এই কালচারটা আমাদের ইসলামে আগে অনেক ছিল। ইভেন আমরা যদি আমাদের স্কলারদের জীবনী দেখি, আমরা দেখব তারা কাউন্টলেস উইমেন টিচারদের কাছে পড়াশোনা করেছেন। সবসময় আমাদের, হ্যাঁ, তারা খুব প্রমিনেন্ট ছিলেন না ইন দ্য সেন্স যে তারা খুব নাম করা বই লিখতেন না। এটা একটা কারণ হতো এই যে আমাদের সিস্টাররা সবসময়, ইভেন আমাদের আগের জেনারেশনগুলোতে কয়েকশো বছর আগে থেকে শুরু করে আমরা যত উইমেন স্কলার পেয়েছি, তারা একটু লো প্রোফাইল মেনটেন করতেন, বাট দে ওয়ার ভেরি নলেজেবল। এই কালচারটাকে আমাদের আবার ধরতে হবে আমাদের সিস্টারদের মাঝ থেকে। আমরা শুধুমাত্র এটা দাবি করলে চলবে না যে আমরা মহিলাদেরও উইমেন ইম্যানসিপেশন চাই ইন টার্মস অফ এডুকেশন অ্যান্ড এভরিথিং। মহিলাদেরকে সেই রোল প্লে করে নিজেদেরই উঠে আসতে হবে, সত্যিকার অর্থে স্কলার হিসেবে তাদেরকে দাঁড়াতে হবে, সো দ্যাট মানুষ মেনে নিতে বাধ্য হয় যে হ্যাঁ, উইমেনদের সেই ক্যাপাসিটি আছে এবং তাদের সেই ক্যাপাসিটি তাদের দিতে হবে বা তাদেরকে অ্যাফোর্ড করতে হবে যাতে তারা সেই ক্যাপাসিটিতে কাজ করতে পারে। Welcome holy month Ramadan, welcome Ramadan.